নমস্কার সবাইকে। এই পর্বে আপনারা দেখবেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, এছাড়া অযোধ্যা, লখনৌ দর্শনীয় স্থানগুলো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে 30 ডিসেম্বর আমাদের গাড়ি এসে হাজির আরবানিয়ার এই 70 সিটারের গাড়িটাতে করে কিন্তু আগামী 3 দিন আমরা ঘুরবো। থেকে আবার কিন্তু প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 219 কিলোমিটার। টোটাল প্রায় 9 ঘন্টা কিন্তু আমাদের আজকে যাত্রা। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় গাড়ি থামিয়ে আমরা কিছুটা খাওয়া দাওয়া করবো বলে আমরা নেমে পড়েছি একটি রেস্টুরেন্টে। লাঞ্চ খেয়ে আমরা রওনা দেব প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম দর্শন করতে। এবার কিন্তু আমরা প্রয়াগরাজের সবগুলো স্থান দর্শন করবো না, কারণ আমাদের হাতে অতটা সময় নেই। আমরা সোজা এখান থেকে ত্রিবেণী সঙ্গম যাব। মাঘ মাসে প্রয়াগরাজে মেলা বসে, দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ছাউনি পড়ে গেছে, তাপমাত্রা দেখা যাচ্ছে। আমরা ব্রিজের ওপর দিয়ে চলেছি, কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছব। আমরা ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা দুটো নৌকো ভাড়া করেছি। নৌকো আমাদের খরচ পড়েছে পার নৌকো 2500 টাকা করে। অনেক দরদাম করে কিন্তু আমাদের নৌকো দেখতে হয়েছে। এখানে কিন্তু আপনাকে যে কোনো কিছুই কিন্তু আপনাকে ভালো করে দরদাম করতে হবে, কারণ ওনারা কিন্তু একটা আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে। আপনাকে দরদাম করে কিন্তু ভাড়াটা ঠিক করতে হবে। আমরা এখন চলেছি ত্রিবেণী সঙ্গম দর্শন করতে। এখানে নাকি 3টি নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী মিলন সব। তার জন্য কিন্তু এখান থেকে বোটে করে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। প্রয়াগরাজের দর্শনীয় স্থানগুলো যেমন ত্রিবেণী সঙ্গমতে আমরা গেছি, বাকি যেটা হচ্ছে খুসরুবাগ, বারে হনুমানজি মন্দির, আনন্দ ভবন, স্বরাজ ভবন, এগুলো আমরা কিন্তু এইবার দেখার সুযোগ পাবো না, কারণ কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। আমরা ঠিক করেছি ভালো মতন আমরা এই বোটিংটা করবো, কারণ এই বোটিংয়ে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 2.5 ঘন্টা কিন্তু এখানে পৌঁছতে লাগে, আবার ফিরতে 2 ঘন্টা, প্রায় 4 ঘন্টা परिवार বোটিংটায় चल रहे हैं। आप कोई भी चीज मांगे আমরা সময় পাবো না, এবং और আজকে আমাদের চলে যেতে হবে অযোধ্যা। सब लेके আমরা जाते हैं। বাকি দর্শনীয় স্থানগুলো यहाँ जो কিন্তু दान এবার करते हैं ना দেখতে उनका ज्यादा পাইনি। फलित है। যাকে বিয়ে করি রাজ্যের আমাদের বাড়িতে এসে খেয়ে গেছে।
শীতকালে কিন্তু এই সময়ে প্রচণ্ড ভিড়। আমি বেনারসেও দেখলাম এবং এখানে দেখলাম প্রয়াগরাজেও কিন্তু যথেষ্ট ভিড়। भैया भैया আমরা সঙ্গম স্থলে এসে গেছি। दादा नीचे देखना, ध्यान देना, ठीक है। ये आपकी गंगा जी आ गई है। এখানে যদি আপনি চান তাহলে আপনি কিন্তু এখানে পুজো দিতে পারেন। এখানে ফল ফুল সামগ্রী সমস্ত কিছু বিক্রি করা হয়। आप देखिए कलर देखिए, अलग अलग हुआ। এবং স্নানেরও ব্যবস্থা আছে। স্নানও কিন্তু আপনাকে টাকা দিয়ে করতে হবে। এনারা এখানে ব্যবস্থা করেছেন, তার জন্য একটা ডুব দেওয়ার জন্য আপনাকে কিন্তু 200 টাকা পে করতে হবে। সেজন্য আপনি ভাববেন যে আপনি এখানে স্নান করবেন কিনা, কারণ আমরা কিন্তু স্নান করিনি, কারণ যথেষ্ট জল ঠান্ডা ছিল। এইখানে ওনারা স্নানের ব্যবস্থা করেছেন। এই 3টে নৌকোর মাঝখানে একটা ঘেরা জায়গায় আপনি যদি ডুব দেন তাহলে আপনাকে কিন্তু 200 টাকা পে করতে হবে। তাই জন্য আপনি ভাববেন আপনি ডুব দেবেন কিনা, তা আপনার ওপর নির্ভর করছে। আমাদের সঙ্গম দর্শন হয়ে গেছে, এবার আমরা কিন্তু ফিরে যাচ্ছি। ये रास्ता होता है सर, अभी मेला आ गया है ना, इसके लिए भी 3 পরন্ত रास्ते और बनेंगे। বিকেলে ये भी এইভাবে डालेंगे, यहाँ डालेंगे গঙ্গাবক্ষে उस तरफ ভ্রমণ डालेंगे। কিন্তু तो जो स्टीमर चल रहे हैं ना, स्टीमर एक तरफ ছুঁয়ে যায়। এত ভালো লাগছিল हाँ, যেটা ब्रिज नहीं है ভাষায় सर? কিন্তু ये বলা तो बस যাবে না। रास्ता डिवाइडर। সব কথা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না, সমস্ত অনুভব কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। সেটা কিন্তু আপনাকে দর্শনীয় স্থানটা সেখানে গিয়েই আপনি কিন্তু সেই অনুভূতিটা আপনি পাবেন। এই যে পাশে যেই ফোর্টটি দেখা যাচ্ছে এটা কিন্তু এলাহাবাদ ফোর্ট। সম্রাট আকবর এটাকে বানিয়েছিলেন। বিশালাকার এলাহাবাদ ফোর্ট। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। দারুণ সুন্দর পরিবেশ। দেখুন সূর্যের আলো কিরকম গঙ্গা বক্ষে পড়ে চকচক করছে। আমরা এবার আবার রওনা দিয়েছি অযোধ্যার জন্য। রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে এবং আমরা চলে যাচ্ছি সোজা এখন অযোধ্যা। আমাদের কিন্তু ডিনার এখনো হয়নি। আমরা সোজা অযোধ্যায় গিয়ে হোটেলে ঢুকে আমরা ডিনার করব। অনেকটা রাত হয়ে গেছিল। পৌঁছতে পৌঁছতে আমাদের অযোধ্যায় প্রায় রাত 10টা বেজে গেছিলো। আগেই বলেছি অনেকটা রাস্তা। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছেছি। সেদিনকে রাতে আর কোনো ছবি নেওয়া হয়নি। আজকে 31 ডিসেম্বর আমরা সকাল সকাল চলে এসেছি কিন্তু অযোধ্যার রাম মন্দিরে। যত সকাল সকাল কিন্তু আপনি মন্দির দর্শনে বেরোবেন ততই কিন্তু আপনি ফাঁকা পাবেন। দেখতে পাচ্ছেন আমরা ভোরবেলায় এসেছি, যথেষ্টই লাইন, কিন্তু সেরকম একটা ভিড় নেই, ফাঁকাই আছে। দারুণ সুন্দর ব্যবস্থা এবং দারুণ সুন্দর মন্দির। আপনার কিন্তু এখানে এলে মন ভরে যাবে। কোনো রকম ভিড় ঠেলাঠেলি নেই, এতই সুন্দর ব্যবস্থা। সবাই কিন্তু ধীর গতিতে এগিয়ে চলেছে।
কিন্তু আপনাকে যা আপনি নিয়ে যাবেন তার জুতো এখানে সমস্ত কিছু আপনাকে চেকিং করে সব জমা দিয়ে দিতে হয়। তাই এরপরেই কিন্তু আমাদের আর কোনো ছবি, আমরা মন্দিরের ছবি কিন্তু তুলতে পারিনি। এটা কিন্তু মন্দিরের বাইরের অংশটা। মূল মন্দিরে ঢোকার আগে কিন্তু আপনাকে কাউন্টারে মোবাইল, ক্যামেরা সব জমা দিয়ে ঢুকতে হবে। এই মূর্তিটা কিন্তু মন্দিরের বাইরে করা আছে, তাই আমি এই ছবিটা তুলতে পেরেছিলাম। আমাদের রামলালা দর্শন কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর দর্শন করলাম, কোনো রকম ভিড় ঠেলাঠেলি ছিল না, মন ভরে কিন্তু রামলালার দর্শন আমরা করেছি। এবার কিন্তু আমরা বেরিয়ে এসেছি এক্সিট গেট দিয়ে। এখনো কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে একটা বড় জায়ান্ট স্কেলে সমস্ত কিছু কিন্তু কোনো প্রোগ্রাম হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে সকাল সকাল গরম গরম খিচুড়ি ভোগ। লোকে কিন্তু গরম তৃপ্তির সঙ্গে রামলালা মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা এবার চলে এসেছি রামলালার থেকে একটু এগিয়ে গিয়ে মোটামুটি 500 মিটার মতো হাঁটলেই কিন্তু হনুমানগড়ি মন্দির আপনি পেয়ে যাবেন। আমরা এখান থেকে ফুল, মিষ্টি কিনে নিয়ে চলেছি হনুমানজির পুজো দিতে। এখানে কিন্তু বেশ খানিকটা ভিড় ছিল, কিন্তু দর্শন কিন্তু আমরা খুব সুন্দর দর্শন করেছি। অযোধ্যার বিখ্যাত মন্দির হনুমানগড়ি মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার মন্দিরটা একটু ভালো মতো ঘুরে দেখছি। ভালো জিনিস, এখানে কিন্তু কোনোরকম পান্ডা উৎপাত এখানে নেই। আপনি নিজের মতন ফুল মিষ্টি এনে পুজো দিয়ে কিন্তু চলে যান। কোনোরকম কিন্তু আপনাকে জোর করবে না যে এই পুজো দিন, ওইটা করুন। এই জোড়াজুড়িটা কিন্তু আমি অযোধ্যার কোনো মন্দিরেই দেখতে পাই না। হনুমানগড়ি থেকে একটুখানি হেঁটে কিন্তু হাঁটা পথে আপনার পড়বে হচ্ছে দশরথ মহল। এখানে কিন্তু পরপরই হাঁটা পথেই কিন্তু আপনি পায়ে হেঁটেই কিন্তু পরপর মন্দিরগুলোকে দর্শন করে নিতে পারবেন।
আমরা এবার চলে এসেছি দশরথ মহলে দর্শন করতে। ভগবান শ্রীরামচন্দ্র এই মহলে থাকতেন ভাবলেই কিন্তু গায়ে কাঁটা দিচ্ছে। এত পূর্ণ স্থানে যে আমরা যেতে পারবো, দর্শন করতে পারবো, সত্যি এটা কিন্তু খুবই পরম সৌভাগ্যের ব্যাপার। রাম সীতার মূর্তি। এখানে রাধা কৃষ্ণ, রাম সীতা লক্ষ্মণের কিন্তু খুবই সুন্দর মূর্তি আছে। ভগবান শ্রীরাম লক্ষ্মণ সীতার খুবই সুন্দর फोटो आगे भी पीछे भी। এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু কনক ভবন। এই ভবনটি কইকেয়ী শ্রীরাম এবং সীতাকে তাদের বিয়ের সময় উপহার দিয়েছিলেন। একটা জিনিস আমার অযোধ্যার ভালো লাগলো, যেটা আগেই বললাম, এখানে আপনার যদি মন চায় আপনি পুজো দেবেন বা শুধু দর্শন করে বেরিয়ে যাবেন, আপনার ওপর নির্ভর করছে। কোনো রকম কিন্তু আপনার ওপর চাপ নেই যে আপনাকে পুজো দিতেই হবে। পান্ডাদের কোনো কিন্তু কোনো জোড়াজুড়ি এখানে নেই। আপনি মন ভরে দর্শন করুন। সীতারাম সীতা, কি সুন্দর জায়গাটা। এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আপনার পড়বে সরযূ ঘাট। আমরা আজকে এখান থেকেই কিন্তু বেরিয়ে যাব অযোধ্যা থেকে লখনৌয়ের উদ্দেশ্যে। তাই আমাদের হাতে কিন্তু আজকে সময় ছিল না এবার যে সরযূ ঘাটের আরতিটা সন্ধেবেলা হয় দেখার, তার আগেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে লখনৌর উদ্দেশ্যে। অযোধ্যার থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি লখনৌয়ের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে লখনৌতে এসে পৌঁছেছি। আমরা লখনৌতে যে এয়ারবিএনবি ফ্ল্যাটটা নিয়েছি, চলুন তার ট্যুরটা আপনাদের করাই। আগেই বলেছি, এবারে কিন্তু যেহেতু আমরা 11 জনের ফ্যামিলির গ্রুপ এসেছি, আমরা ইচ্ছে করেই কিন্তু কোনো হোটেল নিইনি। হোটেলে নিলে কিন্তু আলাদা আলাদা ঘর হবে। আমরা চেয়েছি একটা বেশ বাড়ির মতন একটা পরিবেশ হোক। চলুন আপনাদের দেখাই ফ্ল্যাটটা। গ্রাউন্ড ফ্লোরে এখানে 4টি রুম রয়েছে, আছে কিচেন। যিনি ওনার তিনি ওপরে থাকেন। খুবই সুন্দর কিন্তু ছিল এই এয়ারবিএনবিটি, যেমন সুসজ্জিত তেমনি ছিল সমস্ত রকমের ব্যবস্থা।
এতটা জার্নি করে এসে কিন্তু আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফ্ল্যাটের ছবি তুলতে পারিনি। তাই একটু দেখতেই পাচ্ছেন চারিদিকটা একটু মেসি হয়ে আছে। আজকে ছিল 31st নাইট, তাই রাত্রিবেলা আমরা কিন্তু জমিয়ে খুব আড্ডা গল্প খাওয়া দাওয়া করেছিলাম। আজকে পরের দিন 1 জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছি লখনৌর উদ্দেশ্যে, মানে লখনৌতে সাইট সিনটা আমরা আজকে করে দেখব। কালকে আমরা লখনৌতে ঢুকে কিন্তু জাস্ট রেস্ট নিয়েছি, কিছু করিনি। আজকেই কিন্তু আমরা লখনৌর পুরো সাইট সিনটা করব। আমাদের এই 3 দিনের গাড়ি ভাড়া পড়েছে প্রায় 30,000 পড়েছিল খরচ। লখনৌর যেটা প্রথম দর্শনীয় স্থান সেটা হলো বাড়া ইমামবাড়া। এখানে কিন্তু আপনি সুন্দর মুঘল স্থাপত্য দেখতে পাবেন। নবাব আসাফউদ্দৌলা বানিয়েছিলেন কিন্তু এই বাড়া ইমামবাড়া। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা। এবং এটি ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে, কারণ ভেতরে কিন্তু রয়েছে বাড়া ইমামবাড়ার স্থাপত্য কিন্তু সত্যি দেখার মতো। এটা একদম আমরা টপে এসেছি এবং এখানে এলে কিন্তু আপনাকে গাইড নিতেই হবে। গাইড ছাড়া কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, গাইড আপনাকে নিতেই হবে। এবং দেখতে পাবেন বিখ্যাত ভুলভুলাইয়া, লখনৌর ভুলভুলাইয়া। এখানে মোবাইল খুব অ্যালাউ ছিল না, তাই জন্য কিন্তু আমরা বেশি ছবি তুলতে পারিনি। এবার আমরা এসে পৌঁছেছি কিন্তু রুমি দরওয়াজা। (1784) সালে নবাব আসাফউদ্দৌলা নির্মাণ করেছিলেন। এখানে আপনি কিন্তু মুঘল ও আওয়াধি স্থাপত্যের প্রতীক কিন্তু এই রুমি দরওয়াজা। এখান থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ কিছুটা পথ পেরিয়ে কিন্তু আপনাকে যেতে হবে কিন্তু ছোটা ইমামবাড়াতে। 1 জানুয়ারিতে রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, আমরা গাড়ির থেকেই কিন্তু বসে দেখতে পেলাম ক্লক টাওয়ারটি। আমরা চলে এসেছি ছোটা ইমামবাড়াতে। এটি একটি কিন্তু স্মৃতিস্তম্ভ। দারুণ সুন্দর কিন্তু এই ছোটা ইমামবাড়া। এটি তৈরি করতে নাকি 54 বছর, মানে 54 ইয়ার্স লেগেছে। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আওয়াধের নবাব মোহাম্মদ আলী শাহ 1838 সালে এটি তৈরি করেছিলেন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই কিন্তু আমরা বাইরে থেকে যা ছবি তুলতে পেরেছিলাম। ভেতরে একটি মিউজিয়াম রয়েছে।
ছোটা ইমামবাড়া দেখে কিন্তু আমরা লখনৌর অন্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে চলে এসেছি। এটি একটি পার্ক। এই ডিসেম্বরেই কিন্তু মোদিজি এটা উদ্বোধন করেছেন। নাম হচ্ছে প্রেরণাস্থল। প্রচণ্ড ভিড় ছিল, মানে এত বড় লাইন পড়েছিল যে টিকিট কেটে ঢোকা অসম্ভব, তাই কিন্তু বাইরে থেকেই আমরা এটা দেখেছিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমাদের কিন্তু পরের দর্শনীয় স্থান হচ্ছে আম্বেদকর পার্ক। সকাল 11টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এই পার্কটা খোলা থাকে, তাই জন্য কিন্তু আমরা এই পার্কটা দেখতে পেয়েছিলাম। কারণ 1 জানুয়ারিতে রাস্তাঘাটে এতটাই ভিড় ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল আমাদের। আম্বেদকর পার্কের এন্ট্রি ফি কিন্তু 20 টাকা। এশিয়ার বৃহত্তম পার্কগুলোর একটি অন্যতম পার্ক কিন্তু এইটি। বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই পার্ক, প্রায় 107 একর জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই পার্কটি। গ্রানাইট মার্বেলের তৈরি এই পার্কটা কিন্তু সত্যি দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, এবং রাতের আলোয় কিন্তু এটা লাগছিল অত্যন্ত সুন্দর, মানে অতুলনীয়, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না, মানে এতটাই সুন্দর লাগছিল জায়গাটা। অসাধারণ সুন্দর ব্রোঞ্জের এই মূর্তিটি। এত বড় পার্কটা যদি আপনি পুরো ঘুরে দেখতে যান তাহলে কিন্তু আপনার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে টাইম লাগবে। এবং আমি যেটা আগেই বলেছি, আমাদের হাতে কিন্তু টাইম শর্ট, কারণ আমাদের কিন্তু এখান থেকে বেরিয়েই কিন্তু সোজা ডিনার করে কিন্তু আমরা চলে যাব স্টেশনে। আজকেই রাত 11:15টায় কিন্তু আমাদের ট্রেন আছে। ভেতরে অতুলনীয় সমস্ত কিন্তু ব্রোঞ্জের মূর্তি। ডক্টর আম্বেদকরের জীবনের উপর কিন্তু একটা এখানে মিউজিয়ামে গড়ে তোলা হয়েছে। রাত্রিবেলা এটা কিন্তু কত সুন্দর লাগছে। আফসোস রইল আমরা দিনের বেলা আসতে পারিনি। হাতে যদি সময় থাকতো হয়তো আমরা দিনের বেলা আসতাম, কিন্তু এবার লখনৌ ট্রিপ আমাদের একদিনেই কিন্তু আমরা লখনৌ ট্রিপটা করছি, তাই আমাদের হাতে কিন্তু সময় কম। এরকম আপনারা যদি 4 নাইট 5 ডেজে এইভাবে বেনারস, প্রয়াগরাজ, অযোধ্যা, লখনৌ ট্যুরটা করতে পারেন,
আমরা চলে এসেছি ডিনার করতে। এখানেই আমরা কিন্তু ডিনার করেছিলাম, করে ট্রেন ধরার জন্য রওনা দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু এটা 1 জানুয়ারি আজকে, তাই চারিদিকটা লগ্ন কিন্তু খুব সুন্দর সেজে উঠেছে, চারিদিকটা কিন্তু আলোয় ঝলমল। অবশেষে আমাদের ঘোরা শেষ হলো, আমরা এসে পৌঁছেছি স্টেশনে। আজ আমাদের ট্রেন ছিল বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 1 তারিখে 1 জানুয়ারিতে আমরা ট্রেনে উঠেছি। আমাদের ট্রেন 2 তারিখে এসে পৌঁছবে, প্রায় স্টেশনে হাওড়া স্টেশনে পৌঁছতে পৌঁছতে বিকেল 5টা বাজবে। আমাদের যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা গল্প করে, আড্ডা করে, গানের লড়াই করতে করতে কিন্তু আমাদের যাত্রা আমরা এনজয় করতে করতে চলেছি। এই আনন্দটুকুর জন্যই বোধহয় আমরা বাঙালিরা যখনই সময় পাই পরিবারের সাথে বেরিয়ে পড়ি। আপনাদের এই ভ্রমণ ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন, এবং পুরো আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।